গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের আজকে থাকছে ফিজিক্সের উপর থেকে 17 নম্বর ক্লাস, এবং 17 নম্বর ক্লাসে আমরা যে টপিকটা দেখছিলাম বা পড়ছিলাম মোশন অর্থাৎ গতি, সেটাই আমরা আজকের ক্লাসে কন্টিনিউ করব। তো মোশনের উপর থেকে প্রায় তোমাদের কিন্তু 8খানা ক্লাস নেওয়া হয়ে গেছে, 8টা পার্টে ক্লাস হয়ে গেছে। আজকে তোমাদের 9 নম্বর পার্ট হচ্ছে। আশা করি প্রত্যেকে আগের ক্লাসগুলো দেখে এসছো। যদি না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। তো এর আগের দিনে আমরা মোশন অর্থাৎ গতি এখানে পড়ে এসেছিলাম নিউটনের তৃতীয় গতিসূত্র, এবং তার উপর থেকে কিছু নিউমেরিক্যাল দেখেছিলাম, এবং আমরা সেখানে দেখেছিলাম যে ভরবেগের সংরক্ষণ সিদ্ধান্ত বা ভরবেগের সংরক্ষণ নীতি। তো এগুলো আমাদের অলরেডি কিন্তু পড়া হয়ে গেছে। লাস্ট বাকি ছিল কোন টপিক? বাকি ছিল প্রজেক্টাইল মোশন, এবং আরেকটা টপিক বাকি আছে, সেটা কি? সেটা হলো বৃত্তীয় পথে গতি অর্থাৎ সার্কুলার মোশন। তো আমরা আজকের ক্লাসে যেটা দেখব সেটা হলো কি? প্রজেক্টাইল মোশন। তো হেডিং করো খাতার উপরে প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল প্রজেক্টাইল মোশন প্রজেক্টাইল মোশন প্রজেক্টাইল মোশনের উপর থেকে কোশ্চেন থাকে। কেমন ধরনের কোশ্চেন থাকে এক্সাম্পল একটু বলে দিই। কোশ্চেন থাকে যে কোনো একটা বস্তুকে ছোড়া হলো, এবার নির্দিষ্ট দূরে গিয়ে সেই বস্তুটা, বা কোনো একটা বলকে ছোড়া হলো, বা কোনো ক্রিকেট খেলায় ছক্কা মারার ফলে সেই বলটা ব্যাট থেকে গিয়ে কোনো এক জায়গায় গ্রাউন্ডে গিয়ে সেখানে বলটা পড়ছে। তো ওই বলটা কত সময় হাওয়াতে ছিল, কোশ্চেন দিতে পারে। কোশ্চেন দিতে পারে ওই বলটা সর্বোচ্চ কত হাইট গেইন করেছিল, বা কোশ্চেন দিতে পারে ওই বলটা কত দূরত্বে এত ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ছোড়া হয়, বা এর উপরে বল প্রয়োগ হয়, এর উপর মোশন যদি প্রয়োগ হয়, তাহলে কত দূরত্বে কত রেঞ্জ সেই বলটা কভার করছে বা সেই বস্তুটা কভার করছে। এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের প্রজেক্টাইল মোশনের উপর থেকে আসে। প্রজেক্টাইল মোশনকে বাংলাতে বলা হয় কি? বাংলাতে বলা হয় প্রক্ষিপ্ত গতি। প্রক্ষিপ্ত গতি, বা অনেক বইতে দেখলাম, অনেক বইতে আছে বাংলাতে প্রাসের গতি। প্রাসের গতি। তো প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন কাকে বলে ভালোভাবে বোঝার চেষ্টা করো, কারণ যদি পরপর না বুঝে আসো বা এর আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তাই বারবার বলছি, ফিজিক্সের ক্লাস যদি কোনো ক্লাস আগে যেগুলো হয়ে গেছে তার মধ্যে যদি তোমরা স্কিপ করে আসো, না দেখে থাকো, তাহলে পরবর্তী ক্লাসগুলো কিন্তু বুঝতে অসুবিধা থাকে, কারণ প্রত্যেকটা ক্লাস তার আগের ক্লাসের সাথে কিন্তু লিঙ্ক আপ থাকে। তো ভালোভাবে শোনো, প্রজেক্টাইল মোশন কি বা প্রাসের গতি কি? তো প্রজেক্টাইল মোশন দুই প্রকার দূরত্ব কভার করে, দুই প্রকার কি করে? ডিস্টেন্স কভার করে। তো এখানে লিখতে পারো প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন দুই প্রকার, দুই প্রকার ডিস্টেন্স কভার করে। একসাথে দুই প্রকার ডিস্টেন্স প্রজেক্টাইল মোশন একসাথে, আচ্ছা এখানে লিখে নাও একসাথে, প্রজেক্টাইল মোশন একসাথে দুই প্রকার ডিস্টেন্স কি করছে? দুই প্রকার ডিস্টেন্স কভার করছে, দুই প্রকার ডিস্টেন্স কভার করে। সেই দুই প্রকার ডিস্টেন্স কি কি? আচ্ছা ছবি আঁকি, তাহলে সহজে, মানে একদম সহজে বুঝতে পারবে। ফার্স্টে প্লেন এক্স ওয়াই প্লেন, আমরা ম্যাথে পড়ে এসেছি, ম্যাথে জিওমেট্রিতে এক্স ওয়াই প্লেন 2D প্লেন, 2 ডাইমেনশন 2D প্লেন। আচ্ছা তার আগে দেখো, এখানে কোনো একটা বস্তুকে, সাপোজ ধরো এই একটা বস্তু, কোনো একটা বস্তুকে বা কোনো একটা বলকে কি করছি? ছুড়ছি। তো বলকে যদি ছুড়ি, তো বলটা কিভাবে যাবে? বলটা এইভাবে, এইভাবে যাবে, কোনো একটা হাইট উচ্চতা উঠবে, উঠে আবার নিচের দিকে এসে বলটা এরকম পজিশনে এসে আবার মাটিতে মিশে যাচ্ছে। মাটিতে কি হচ্ছে? মাটিতে পড়ছে বলটা। তাহলে এই প্লেনটাকে আমি যদি এখান থেকে ধরি, যে এটাকে আমি এখান থেকে ধরছি যে এক্স প্লেন, এক্স অ্যাক্সিস, এটাকে আমি ধরছি এক্স অ্যাক্সিস,
এবং এটাকে আমি ধরছি ওয়াই অ্যাক্সিস, এটাকে আমি ধরছি কি ওয়াই অ্যাক্সিস, কি অ্যাক্সিস? ওয়াই অ্যাক্সিস। তাহলে এটা হলো এক্স অ্যাক্সিস এবং এটা হলো ওয়াই অ্যাক্সিস। তাহলে কি হচ্ছে, কোন একটা বস্তুকে আমি এখান থেকে ছুটছি, সেই বস্তুটা কি হচ্ছে, নির্দিষ্ট একটা হাইট উচ্চতা পর্যন্ত উঠছে। ধরো এই জায়গাটাতে সর্বোচ্চ উচ্চতাতে উঠেছে, তো নির্দিষ্ট একটা হাইট উচ্চতা পর্যন্ত ওঠার পর আবার বলটা সেখান থেকে কি হচ্ছে, নিচে নেমে আসছে এবং নিচে নেমে এসে আবার মাটিতে এসে পড়ছে। তো নিচের যে অ্যাক্সিসটা, সেই অ্যাক্সিসটাকে ধরলাম কি এক্স অ্যাক্সিস, এবং উল্লম্ব ভাবে দাঁড়িয়ে আছে, ভার্টিক্যাল ভাবে দাঁড়িয়ে আছে যে অ্যাক্সিস, সেটাকে আমি ধরলাম কি এখানে, সেটাকে আমি ধরলাম এখানে ওয়াই অ্যাক্সিস। কি ছুঁড়েছি? বল ছুঁড়েছি, বল। এটা হলো বল, এটাও হলো বল। তাহলে এখান থেকে বললাম কি প্রজেক্টাইল মোশন কি করে, দু প্রকার ডিস্টেন্স কভার করে। তো দুই প্রকার ডিস্টেন্স কিভাবে কভার করছে? তো এই যে উল্লম্ব যে ডিস্টেন্সটা, উল্লম্ব যে দূরত্বটা, অর্থাৎ হাইট যাকে আমরা শর্টে বলি, এটাকে এই ডিস্টেন্স কভার করছে এবং এর পাশাপাশি মানে একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত উঠছে বলটা, বলটা একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত উঠছে, এখানে আসছে বলটা। আবার তার পাশাপাশি বলটা কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব, আনুভূমিক দূরত্বও কিন্তু সে কি করছে, আনুভূমিক দূরত্ব সে একটা কভার করছে। তাই ওপরের এই ডিস্টেন্স মানে যে হাইট যে সে গেইন করছে বলটা, সেই ডিস্টেন্সটাকে বলছি কি, এটাকে আমরা বলছি ভার্টিক্যাল ডিস্টেন্স। ভার্টিক্যাল ডিস্টেন্স কি বলছি? ভার্টিক্যাল ডিস্টেন্স, অর্থাৎ উল্লম্ব দূরত্ব। উল্লম্ব দূরত্ব। এবং নিচে এই যে ডিস্টেন্সটা কভার করছে, অর্থাৎ এখান থেকে ডট ডট দিচ্ছে, এই যে ডিস্টেন্সটা সে কভার করছে এখান থেকে এই পর্যন্ত, এই ডিস্টেন্সটাকে কি বলবো? এই ডিস্টেন্সটাকে বলবো হরিজন্টাল ডিস্টেন্স। হরিজন্টাল, হরিজন্টাল ডিস্টেন্স, হরিজন্টাল ডিস্টেন্স অর্থাৎ অনুভূমিক দূরত্ব। অনুভূমিক, বাংলাতে কি বলবো? অনুভূমিক দূরত্ব। তাহলে প্রজেক্টাইল মোশনে, অর্থাৎ প্রাসের গতিতে কোনো বস্তু একসাথে কত প্রকার ডিস্টেন্স কভার করে? দুই প্রকার ডিস্টেন্স কভার করে। একটা হলো ভার্টিক্যাল ডিস্টেন্স, অর্থাৎ উল্লম্ব দূরত্ব, ভার্টিক্যাল ডিস্টেন্স উল্লম্ব দূরত্ব। আরেকটা ডিস্টেন্স কভার করে কি, আরেকটা ডিস্টেন্স অনুভূমিক দূরত্ব, অর্থাৎ হরিজন্টাল ডিস্টেন্স কভার করে। এবং এই যে প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি, এতে যে মোশনটা হচ্ছে, এই মোশনটা কোন কোন অ্যাক্সিসে হচ্ছে? এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে, অর্থাৎ এটা এক্স ওয়াই প্লেনে হচ্ছে। কি হচ্ছে? এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেনে কিন্তু মোশনটা হচ্ছে। অর্থাৎ এক্স ওয়াই প্লেন হচ্ছে মানে আমরা ম্যাথে পড়ে এসেছি যে দুটো প্লেনে হওয়া মানে, দুটো অ্যাক্সিসের প্লেনে হওয়া মানে তাকে বলা হয় কি 2D, অর্থাৎ টু ডাইমেনশনাল মোশন কিন্তু এখানে হচ্ছে, 2D মোশন হচ্ছে। এবং এর পাশাপাশি এর উপরে যে মহাকর্ষীয় যে ত্বরণ, অর্থাৎ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, যাকে মাধ্যাকর্ষণ ত্বরণ বলা হয়, সেটাও কিন্তু এখানে কাজ করে। তো এখান থেকে লিখে রাখো যে এখানে কি কি হচ্ছে, এখানে লিখে রাখো। এখানে এখানে এক্স ওয়াই প্লেনে, এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেনে গতি হচ্ছে অর্থাৎ মোশন হচ্ছে, এক্স ওয়াই প্লেনে গতি হচ্ছে অর্থাৎ মোশন হচ্ছে। তো এক্স ওয়াই প্লেনে হওয়ার অর্থ কি? অর্থাৎ লিখে রাখো, অর্থাৎ এখানে 2D মোশন হচ্ছে, অর্থাৎ এখানে 2D মোশন, 2D মোশন হচ্ছে, 2D মোশন অর্থাৎ টু ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, এখানে টু ডাইমেনশনাল মোশন হচ্ছে, মোশন কি হচ্ছে? টু ডাইমেনশনাল মোশন হচ্ছে। এবং আরেকটা কি হচ্ছে, এর উপরে অভিকর্ষজ যে ত্বরণ, সেটাও কিন্তু এর উপরে অ্যাপ্লাই হচ্ছে, লিখে রাখো। এছাড়াও
এছাড়াও এখানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন অভিকর্ষজ ত্বরণের মান কত? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনও কিন্তু কাজ করছে। তো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। 9.8 বা অনেক বইতে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। গ্র্যাভিটেশনাল জি এর মান কত? তো এখানে কি হচ্ছে, প্রজেক্টাইল মোশনে কি করছে, একটা বলকে ছোড়া হচ্ছে বা কোনো একটা বস্তুকে ছোড়া হচ্ছে, সেই বস্তুটার নির্দিষ্ট একটা হাইট পর্যন্ত সে উচ্চতা মানে যাওয়ার পথে হাইট পর্যন্ত উচ্চতা সে পৌঁছে সেখান থেকে আবার সেই বল বা সেই বস্তুটা আবার নিচে নেমে আসে। তো এই যে দুটো প্রকার ডিস্টেন্স এখান থেকে কভার করছে, এই দুই প্রকার যে গতি, একেই আমরা বলছি কি প্রাসের গতি। অর্থাৎ প্রজেক্টাইল মোশনে দুই প্রকার ডিস্টেন্স কভার হচ্ছে, একটা হচ্ছে হাইট যাকে বলছি ভার্টিক্যাল ডিস্টেন্স, আরেকটা হলো কি লেন্থ মানে কত দূরে গিয়ে পড়ছে যাকে আমরা বলছি হরিজন্টাল ডিস্টেন্স। তো এখান থেকে লিখে রাখতে পারো যে প্রজেক্টাইল মোশনে কি হচ্ছে একসাথে লিখে রাখো। এখানে প্রজেক্টাইল মোশনে ফার্স্ট লিখে রাখো বস্তু দুই প্রকার গতি করে। এখানে কি করে? বস্তু দুই প্রকার গতি করে। দুই প্রকার গতি কি? ফার্স্ট হলো হরিজন্টাল মোশন যাকে বলছি অনুভূমিক দূরত্ব, এবং আরেকটি হলো ভার্টিক্যাল মোশন অর্থাৎ উল্লম্ব দূরত্ব। তো এই দুটো ডিস্টেন্স কভার করছে কিসে? প্রজেক্টাইল মোশনে। এছাড়া কি হচ্ছে? এছাড়া বস্তু কিন্তু 2D গতি করে। বস্তু 2 ডাইমেনশনাল গতি করে। বস্তু 2D গতি করছে এখানে। এছাড়া আর কি দেখলাম? এছাড়া এখানে দেখলাম যে বস্তু একটা প্লেনে কিন্তু মোশন করছে। বস্তু একটি প্লেন বলতে হাওয়াই জাহাজ না, এখানে প্লেন বলতে বোঝানো হচ্ছে যে এক্স ওয়াই প্লেনে মোশন করে এবং বস্তু গ্র্যাভিটিতে মোশন করে। বস্তুর ওপর কিন্তু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন অ্যাপ্লাই হয়। বস্তু গ্র্যাভিটিতে মোশন করে। তাহলে প্রজেক্টাইল মোশনের ব্যাপারে আমরা কি জানলাম যে বস্তুর উপরে দুই প্রকার গতি করে, একটা হলো হরিজন্টাল মোশন আর একটা হলো ভার্টিক্যাল মোশন। বস্তু 2D প্লেনে গতি করছে, 2D প্লেন অর্থাৎ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর, উভয় অ্যাক্সিস বরাবর গতি করছে এবং বস্তু গ্র্যাভিটিতে মোশন করছে। এবার এখান থেকে দেখবো, আচ্ছা তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো সেটা হলো RRB NTPC 2024 প্রিলি অ্যান্ড মেন্স স্পেশাল ফিজিক্সের ক্লাস। এর পাশাপাশি আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, যেমন পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াসের মেন্সের ক্লাস তোমাদের প্রোভাইড করা হবে 1 ডিসেম্বর থেকে। মেন্সের ক্লাস তোমাদের এই চ্যানেলে প্রোভাইড করা হবে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের। এর পাশাপাশি আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, পুলিশের যাবতীয় এক্সাম, পুলিশের সম্ভবত কেপি কনস্টেবলের এক্সাম সম্ভবত তোমাদের 29 ডিসেম্বর নাগাদ হতে পারে।
29 ডিসেম্বর নাগাদ হতে পারে, কনফার্ম বলতে পারছি না, কিন্তু এমন একটা তথ্য আমাদের সামনে এসেছে। এছাড়া এসএসসির যাবতীয় এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ কিন্তু লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে। সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাসগুলো কিন্তু তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবেন না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে, তার আগে জেনে নাও যে হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার বেনিফিট কি। তো সেখান থেকে তোমরা রুটিন পেয়ে যাবে, রুটিন ওয়াইজ যে ক্লাসের লিঙ্কগুলো সেগুলো হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেমন কোনো নোটিফিকেশন প্রকাশিত হোক বা অ্যাডমিট কার্ড বা রেজাল্ট প্রকাশিত হোক, সবার আগে হোয়াটসঅ্যাপ ব্যাচে কিন্তু জানানো হয়। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। বা তোমাদের মনের মধ্যে কোনো কিছু কোয়ারিজ বা জিজ্ঞাসা থাকলে সেটাও তোমরা হোয়াটসঅ্যাপেই শুধুমাত্র মেসেজ করে আমাদেরকে জানাবে, এবং তোমাদেরকে সেখান থেকে কিন্তু রিপ্লাই দেওয়া হবে। এবং যারা ব্যাচে যুক্ত হতে চাও তাদেরকে সেখান থেকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলের ক্লাসটা দেখছো তার নাম দা লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পেয়ে যাবে তোমরা প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং এর ক্লাস অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এবং এর পাশাপাশি তোমাদের আরআরবি এনটিপিসি স্পেশাল যে ম্যাথের ক্লাসটাও প্রোভাইড করা হচ্ছে তোমাদের এই চ্যানেলে। এটা বাদ দিয়ে বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস প্রোভাইড করা হচ্ছে আমাদের নতুন চ্যানেল ম্যাথস বাই সন্তু স্যার ইউটিউব চ্যানেলে। তো চ্যানেলের লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি, সেটার উপরে ক্লিক করলে আমাদের নতুন ম্যাথের চ্যানেলে তোমরা চলে যেতে পারবে। এবং চ্যানেলটা যেহেতু নতুন তাই প্রত্যেককে বলবো লিঙ্ক ক্লিক করে চ্যানেলটাকে ভিজিট করে নিতে। এবং চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে নাও। রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। আচ্ছা, এবার এখানে দেখো যে প্রজেক্টাইল মোশনের উপর থেকে কিছু সূত্র থাকে। সূত্র বলতে কি, দেখ যে কোনো একটা বলকে ছোড়া হলো, সেই বলটা ছুড়লে নির্দিষ্ট একটা দূরত্বে গিয়ে বলটা পড়লো। তো কত দূরত্বে গিয়ে বলটা পড়বে, যদি আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ি বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ি বা যে কোনো অ্যাঙ্গেলে ছুড়ি না কেন, তো সেটা সেই বলটা কত দূরত্বে গিয়ে পড়বে, এরকম একটা কোশ্চেন আসতে পারে। তারপর সেকেন্ড কোশ্চেন আসতে পারে যে বলটা কোনো এক টাইমে সর্বোচ্চ হাইট সে কিন্তু গেন করে, সেই সর্বোচ্চ হাইট কত হাইট সে গেন করছে সেটাও কিন্তু কোশ্চেনে জানতে চাইতে পারে। এছাড়া আরেকটা টাইপের কোশ্চেন দেয় যে বলটা হাওয়াতে শূন্যতে কত সময় ছিল, মানে বলটা মারার পর, বলটা ছোড়ার পর সেই বলটা কত সময় হাওয়াতে ছিল, শূন্যতে ছিল, সেই টাইমটাও কিন্তু এখানে জানতে চাইতে পারে। তো তার আগে এখান থেকে আমি ছবি আঁকি, তাহলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। এখানে ফার্স্টে এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেন, এটা হলো কি এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। এবার কি করছে, একটা বল ছোড়া হচ্ছে, বলটাকে এখান থেকে ছোড়া হচ্ছে। তো বলটাকে ছুড়ছি, বলটাকে যদি ছুড়ি এখান থেকে বলটাকে ছুড়ছি, বলটা এরকম যাচ্ছে, বলটাকে সাপোজ ধরো থিটা অ্যাঙ্গেলে ছোড়া হচ্ছে, বলটাকে কত অ্যাঙ্গেলে, থিটা অ্যাঙ্গেলে, বলটাকে কত অ্যাঙ্গেলে ছোড়া হচ্ছে, থিটা অ্যাঙ্গেলে ছোড়া হচ্ছে। এটা কত অ্যাঙ্গেল, থিটা অ্যাঙ্গেল, থিটা অ্যাঙ্গেলে বলটাকে ছোড়া হচ্ছে। তো বলটাকে যদি আমি থিটা অ্যাঙ্গেলে ছুড়ি, তাহলে বলটা এখান থেকে
গিয়ে একটা নির্দিষ্ট হাইট গেইন করছে, হাইট গেইন করার পর বলটা আবার এখানে নিচে নেমে আসে, হাইট গেইন করার পর বলটা আবার এখানে নিচে নেমে আসে। আচ্ছা, এখান থেকে আমি অ্যাক্সিসটাকে একটুখানি বাড়িয়ে নিই, এক্স অ্যাক্সিস। তাহলে বলটা ছুড়লাম, কত অ্যাঙ্গেলে ছুড়লাম? থিটা অ্যাঙ্গেলে ছুড়লাম, ছোড়ার পরে বলটা আবার এখানে ফিরে আসলো। তাহলে বলটা একটা নির্দিষ্ট হাইট, উচ্চতা সে প্রাপ্ত করেছিল। ধরো এইটা সর্বোচ্চ হাইট ছিল বলের, এই হাইটটা, এই হাইট পর্যন্ত বল উঠেছিল সাপোজ ধরছি। তো এটা কি হলো? বলের হাইট, হাইট যাকে আমরা বলছিলাম কি ভার্টিক্যাল ডিস্টেন্স, ভার্টিক্যাল ডিস্টেন্স। এবং এখান থেকে এই পর্যন্ত যেটা, এটা কি হলো? এটা হলো রেঞ্জ। এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটা কি? এটা বল কতটা দূরে গেছে, বলের রেঞ্জ, যাকে আমরা বলছিলাম হরিজন্টাল ডিস্টেন্স, হরিজন্টাল ডিস্টেন্স। তো হাইট মানে উচ্চতা, আর রেঞ্জ অর্থাৎ রেঞ্জকে বাংলাতে বলা হয় কি প্রাস। হাইট হলো কি উচ্চতা, উচ্চতা। তাহলে আমরা বলটাকে ছুটছি কত বেগে? আমি ধরে নিই ইউ প্রাথমিক বেগে, ইউ বেগে আমি বলটাকে ছুটছি, বলটাকে ছুটছি কত বেগে? ইউ বেগে, ইউ বেগে আমি বলটাকে ছুটছি। কত অ্যাঙ্গেলে ছুটছি? থিটা অ্যাঙ্গেলে বলটাকে আমি ছুটছি। এবং থিটা অ্যাঙ্গেলে ছোড়ার ফলে বলটা একটা নির্দিষ্ট হাইট গেইন করে আবার নিচে নেমে আসছে। তাহলে এখান থেকে যে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত বলতে দেখো এখানে আমি হলুদ কালার দিয়ে বোঝাচ্ছি। এখান থেকে এই পর্যন্ত, এই যে যাচ্ছে হলুদ কালার দিয়ে, এখান থেকে এই পর্যন্ত মানে সর্বোচ্চ হাইট গেইন করা পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত কি হচ্ছে? এই পর্যন্ত বল কিন্তু ওপরে উঠছে, অর্থাৎ বলের কি হচ্ছে? বলের কিন্তু আরোহণ হচ্ছে। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে সময়টা, সেই সময়টাকে আমি কি বলতে পারি? বলতে পারি যে টাইম অফ অ্যাসেন্ট। কি বলতে পারি? টাইম, টাইম অফ অ্যাসেন্ট, টাইম অফ কি অ্যাসেন্ট। অর্থাৎ বলটা যখন ওপরে, সর্বোচ্চ ওপরে যখন উঠছে, সেই টাইমটাকে বলছি কি টাইম অফ অ্যাসেন্ট। বাংলাতে একে বলা হয় কি আরোহণের সময়, আরোহণের, আরোহণের সময়, আরোহণের সময়। তো কোশ্চেন দিতে পারে যে, মানে কোশ্চেন করাবো তখন বুঝতে পারবে যে বলটা এত ডিগ্রি অ্যাঙ্গেলে, থিটা অ্যাঙ্গেলে এত বেগে ছোড়া হলো, এবং বলটা এত হাইট, উচ্চতা প্রাপ্ত যদি করে, তাহলে কত সময় লাগবে বলটা সর্বোচ্চ হাইটে পৌঁছাতে, অর্থাৎ আরোহণের সময়। এবার সর্বোচ্চ হাইট ওঠার পর বলটা কি হচ্ছে? সেখান থেকে আবার নিচে নামছে। তো বলটা নিচে নামছে, আমি এখান থেকে হাইলাইটার দিয়ে বোঝাচ্ছি। বলটা নিচে নামছে, তো বলটা নিচে নামছে কোথা থেকে? এখান থেকে। আচ্ছা এক মিনিট, হাইলাইটার কাজ করছে না। এখানে সবুজ কালি নিচ্ছি। তো বলটা এই সর্বোচ্চ হাইট ওঠার পর এখান থেকে কি হচ্ছে? নিচে নামছে, নিচে নামছে। তাহলে এই যে নিচেটা নামছে, একে আমরা কি বলবো? একে বলবো অবতরণের সময়। একে আমরা কি বলবো? অবতরণের সময়, অর্থাৎ টাইম অফ ডিসেন্ট, টাইম অফ কি? টাইম অফ, টাইম অফ ডিসেন্ট, টাইম অফ ডিসেন্ট অর্থাৎ অবতরণের সময়, অবতরণের, অবতরণের সময়। তাহলে টাইম অফ অ্যাসেন্ট কোনটা, টাইম অফ ডিসেন্ট কোনটা, আশা করি এখান থেকে বোঝাতে পেরেছি। তো টাইম অফ অ্যাসেন্ট আরোহণের সময়, মানে যখন থেকে ছুটছে এবং সর্বোচ্চ হাইট প্রাপ্ত করার আগে পর্যন্ত টাইমকে বলবো আরোহণের সময়।
এবং সর্বোচ্চ হাইট ওঠার পর সেখান থেকে যখন বলটা নিচে নামছে সেই টাইম পিরিয়ডকে আমরা বলবো কি, বলবো টাইম অফ ডিসেন্ট অর্থাৎ অবতরণের সময়। তো এখানে ইউ সমান কি, ইউ সমান আমি ধরেছিলাম প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি কি ধরেছিলাম ইউ, এবং থিটা কি ধরেছিলাম, থিটা সমান আমরা ধরেছিলাম যে থিটা অ্যাঙ্গেলে ছোড়া হচ্ছে, অর্থাৎ থিটা কি অ্যাঙ্গেল অফ প্রজেকশন, থিটা হলো কি অ্যাঙ্গেল অফ প্রজেকশন, বাংলাতে একে বলা হয় কি যে অভিক্ষেপ কোণ, যে কোণে ছোড়া হচ্ছে, অভিক্ষেপ কোণ। তাহলে থিটা কি হয়ে গেল, থিটা হয়ে গেল অ্যাঙ্গেল অফ প্রজেকশন অ্যান্ড ইউ প্রাথমিক বেগ অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি। এবার এখান থেকে তোমাদের তিনটে ফর্মুলা মনে রাখতে হবে, এবং তিনটে ফর্মুলা প্রমাণ থাকে তোমাদের একাডেমিক পিরিয়ডে, যখন তোমাদের 11-12 একাডেমিক যাদের আছে সায়েন্স ছিল সেখানে এই সূত্রগুলো প্রমাণ করতে হতো। এখন তোমাদের প্রমাণ কিছুই দেবে না, শুধুমাত্র এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, এই সূত্রের উপর থেকে তোমাদের অঙ্ক দেবে, মানে সূত্র বসিয়ে তোমরা অঙ্ক করলেই তোমাদের অ্যান্সার চলে আসবে, এবং সেটাই কিন্তু তোমাদের রিকোয়ার্ড। তো যেটুকু রিকোয়ার্ড সেইটুকু করো, বেশি করার দরকার নেই। তো এখান থেকে তার আগে আরেকটা জিনিস তোমাদের এখান থেকে জানতে হবে যে এক্স অ্যাক্সিস বরাবর গতি করছে, মোশন করছে, ওয়াই অ্যাক্সিস বরাবর মোশন করছে। তো ওয়াই অ্যাক্সিস বরাবর যে মোশনটা করছে, ওয়াই অ্যাক্সিস বরাবর যে মোশনটা করছে সেই ওয়াই অ্যাক্সিস বরাবর বেগ কত এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ত্বরণ কত, ওয়াই অ্যাক্সিস বরাবর বেগ কত এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ত্বরণ কত। তো ওয়াই অ্যাক্সিস বরাবর বেগ হলো ইউ সাইন থিটা, ওয়াই অ্যাক্সিস বরাবর বেগ কত ইউ সাইন থিটা। আর ওয়াই অ্যাক্সিস বরাবর ত্বরণ, ওয়াই অ্যাক্সিস বরাবর ত্বরণ বলতে কি, ওয়াই অ্যাক্সিস বরাবর ত্বরণ বলতে তুমি গ্র্যাভিটেশনাল যে অ্যাক্সিলারেশন, সেই গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের বিপক্ষে অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের বিপক্ষে তুমি ছুটছো কোনো একটা জিনিস, তাহলে অবভিয়াসলি তার মান কি হবে, তার মান নেগেটিভ হবে। যদি কোনো একটা বস্তু, সাপোজ ধরো কোনো একটা বস্তু উপর থেকে নিচে নামছে, উপর থেকে এরকম নিচে নামছে, তখন এর ওপরে ত্বরণ কত অ্যাপ্লাই হবে, এর ওপরে ত্বরণ, তখন এর উপরে ত্বরণ অ্যাপ্লাই হবে কি, অ্যাপ্লাই হবে অভিকর্ষজ ত্বরণ, সেটার মান কত, সেটার মান হলো জি, অর্থাৎ জি কিন্তু এর উপরে ত্বরণ অ্যাপ্লাই হচ্ছে, জি মিটার পার সেকেন্ড স্কয়ার। কিন্তু কোনো একটা বলকে আমি সাপোজ যদি নিচের থেকে উপরের দিকে ছুড়ি, নিচের থেকে উপরের দিকে, তাহলে নিচের থেকে উপরের দিকে ছুটছি মানে কি আমি অভিকর্ষজ ত্বরণের উল্টো দিকে ছুটছি, তো এর উপরেও অভিকর্ষজ ত্বরণ অ্যাপ্লাই হচ্ছে, এবং সেই অ্যাপ্লাইটা কি হচ্ছে, অ্যাপ্লাইটা উল্টো হচ্ছে, মানে নেগেটিভে হচ্ছে, নেগেটিভ অভিকর্ষজ ত্বরণ অ্যাপ্লাই হচ্ছে, অর্থাৎ মাইনাস জি মিটার পার সেকেন্ড স্কয়ার। তো বলটাকে যখন আমি ওপরে ছুটছি তার মানে অভিকর্ষজ ত্বরণের বিপক্ষে ছুটছি, সেই কারণে ত্বরণ কি হচ্ছে মাইনাস জি, ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হয়ে গেল ওয়াই অ্যাক্সিস বরাবর বেগ এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ত্বরণ। এবার এখান থেকে দেখো যে এক্স অ্যাক্সিস বরাবর এখানে লেখো এক্স অ্যাক্সিস বরাবর বেগ কত হবে এবং এক্স অ্যাক্সিস বরাবর ত্বরণ কত হবে। তো এক্স অ্যাক্সিস বরাবর বেগ হয়ে যাবে কি, বেগ হয়ে যাবে ইউ কস থিটা, বেগ কত হবে ইউ কস থিটা এক্স অ্যাক্সিস বরাবর। কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর ত্বরণ কিন্তু এর উপরে অ্যাপ্লাই হচ্ছে না, কারণ এক্স অ্যাক্সিসটা কি বোঝাচ্ছে, এক্স অ্যাক্সিসটা রেঞ্জ বোঝাচ্ছে, এক্স অ্যাক্সিসটা কি বোঝাচ্ছে, রেঞ্জ বোঝাচ্ছে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্তর যে ডিসটেন্স, সেই ডিসটেন্স বোঝাচ্ছে, এর উপরে কোনো অ্যাক্সিলারেশন অ্যাপ্লাই হচ্ছে না, ত্বরণ অ্যাপ্লাই হচ্ছে না, অর্থাৎ এখানে ত্বরণ হয়ে যাবে কি, ত্বরণ হয়ে যাবে শূন্য, ত্বরণ হয়ে যাবে কি, ত্বরণ হয়ে যাবে জিরো। এবার এর উপর থেকে তোমাদের তিনটে মূলত সূত্র আছে, তিনটে সূত্র লিখে নাও। ফার্স্ট সূত্র লেখো রেঞ্জ, রেঞ্জের সূত্র, রেঞ্জ অর্থাৎ প্রাস, রেঞ্জ অর্থাৎ প্রাস। তো রেঞ্জের সূত্র কি, বা এইভাবে এখান থেকে বলতে পারো রেঞ্জকে আর দ্বারা ডিনোট করা হয়। তো আর ইকুয়াল টু
আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। নেক্সট লেখো এখান থেকে হাইটের সূত্র, হাইট, হাইট অর্থাৎ উচ্চতা, উচ্চতা। তো হাইটকে এইচ, এইচ এর ফর্মুলা কি? এইচ এর ফর্মুলা হলো ইউ এর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2 জি। যাদের ক্লাস 11-12 সায়েন্স আছে তারা রিলেট করতে পারবে যে এই যে সূত্রগুলো এগুলো সেখানে প্রমাণ করতে হতো, কিন্তু এখন তোমাদের সেটা রিকোয়ার্ড না, না মেন্সে লাগবে না তোমাদের প্রিলিতে তো লাগবেই না সূত্র, মানে প্রিলিতে বা মেন্সে বলতে পারো এই সূত্রের উপর থেকে কোশ্চেন আসবে, মানে সূত্র প্রমাণ কোথাও করতে হবে না। তো সেগুলো যেহেতু দরকার নেই, তো সেগুলো করারও কিন্তু দরকার নেই, শুধুমাত্র সূত্রগুলো তোমাদের মুখস্থ করতে হবে, মুখস্থ ছাড়া এখানে কোনো গতি নেই, মানে বোঝানোর কিছুই নেই এখানে। তো আরেকটা নেক্সট লেখো টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট অর্থাৎ কি? উড়ানকাল, উড়ানকাল, উড়ানকাল অর্থাৎ কি? কত সময় সে হাওয়াতে ছিল, কত সময় শূন্যতে ছিল। তো তার সূত্র কি? তার সূত্র হলো 2u সাইন থিটা, 2u সাইন থিটা বাই জি, 2u সাইন থিটা বাই জি। তো উড়ানকালটা কি? উড়ানকাল হলো এখান থেকে এই পর্যন্ত, আমি আকাশী কালি দিয়ে বোঝাচ্ছি, আকাশী, এই যেখান থেকে বল ছোড়া হলো এখান থেকে, এখান থেকে একদম হাইটে উঠে আবার যে নিচে নেমে আসছে, এই যে টাইমটা, এই টাইমটাকেই বলা হয় কি? বলা হয় যে টাইম অফ ফ্লাইট অর্থাৎ উড়ানকাল। তো এটা কিসের কিসের যোগফল? টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট সমান আমি বলতে পারি, টাইম অফ ফ্লাইট সমান আমি বলতে পারি কি? টাইম অফ অ্যাসেন্ট, টাইম অফ অ্যাসেন্ট প্লাস টাইম অফ ডিসেন্ট, টাইম অফ অ্যাসেন্ট প্লাস টাইম অফ ডিসেন্ট, মানে আরোহণের সময় প্লাস অবতরণের সময়ের যোগফলই হয়ে যাবে কি? যোগফলই হয়ে যাবে উড়ানকাল। তাহলে এখান থেকে তোমাদের যদি কোশ্চেন দেয়, আরেকটা কোশ্চেন এখান থেকে হয়, এবং সেই সূত্রটা ডিরাইভ হবে কোথা থেকে? টাইম অফ ফ্লাইট থেকেই আমরা সেই সূত্রটাকে নিয়ে আসব। তো এখান থেকে কোশ্চেন দেয় অনেক সময় যে আরোহণের, আরোহণের সময়, আরোহণের সময়, অথবা যদি জানতে চায় যে অবতরণের সময়, অবতরণের সময়, আরোহণের সময় বা অবতরণের সময়, তাহলে এর সূত্র কি হবে? এর সূত্র হবে, তোমরা এই যে সূত্রটা পেয়েছো টাইম অফ ফ্লাইট, এটাকে 2 দিয়ে ভাগ করে দাও। তো 2 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে 2 এখান থেকে উঠে যাবে, কেটে যাবে, হয়ে পড়ে থাকবে ইউ সাইন থিটা বাই জি, ইউ সাইন থিটা বাই জি। এবার আরোহণের সময় দিক বা অবতরণের সময় দিক দুটোরই সূত্র একই, যেটাই জানতে চাক না কেন এই সূত্রে বসালে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে এখান থেকে মূলত তিনটে সূত্র, রেঞ্জ, ফ্লাইট এবং টাইম অফ ফ্লাইট, এই তিনটে কোশ্চেন, এই তিনটে সূত্র কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, কিন্তু মনে রাখবে। এবং এখান থেকে যদি আরোহণের সময় বা অবতরণের সময় দেয় সেখান থেকে তোমরা ডিরাইভ করে নিতে পারবে। এবার এর উপর থেকে একটা কোশ্চেন করাই, তাহলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে এবং কেমন ধরনের কোশ্চেন আসে সেই একটা আইডিয়া তোমাদের মধ্যে চলে আসবে। লেখো যে যদি কোনো বস্তু, যদি কোনো বস্তু, যদি কোনো বস্তুর বেগকে দ্বিগুণ করে, যদি কোনো বস্তুর বেগকে দ্বিগুণ করে দেওয়া হয়, যদি কোনো বস্তুর বেগকে দ্বিগুণ করে দেওয়া হয়, তাহলে ওর রেঞ্জ, তাহলে ওর, তাহলে ওর রেঞ্জ অর্থাৎ প্রাস, তাহলে ওর রেঞ্জ বা প্রাস কত গুণ হবে? কত গুণ হবে? কত গুণ হবে? এই টাইপের কোশ্চেন কিন্তু তোমরা প্রিলিতেও পাবে এবং প্রিলির পাশাপাশি মেন্সেও কিন্তু তোমরা পাবে। তো যদি কোনো বস্তুর বেগকে কি বলছে? দ্বিগুণ করে দেওয়া হয়, যদি কোনো বস্তুর বেগকে
দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে রেঞ্জ কত হবে? না, তাহলে ওর রেঞ্জ কত গুণ হবে? তাহলে ওর রেঞ্জ কত গুণ হবে? তো রেঞ্জের সূত্র আমরা এক্ষুনি কি দেখে আসলাম, আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2θ বাই জি। এবং এখান থেকে কি বলছে, কোনো বস্তুর বেগকে দ্বিগুণ করে দেওয়া হয়। তাহলে রেঞ্জের সূত্র আমরা কি দেখে আসলাম, আর ইকুয়াল টু, এই যে আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2θ বাই জি, আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2θ বাই জি, যেখানে ইউ হলো প্রাথমিক বেগ। আচ্ছা, এখানে লিখে রাখো, যেখানে এখানে ইউ কি, ইউ হলো প্রাথমিক বেগ, এখানে ইউ হলো প্রাথমিক বেগ, থিটা হলো অভিক্ষেপ কোণ, অর্থাৎ অ্যাঙ্গেল অফ প্রজেকশন, আর জি হলো কি, অভিকর্ষজ ত্বরণ, জি হলো অভিকর্ষজ ত্বরণ, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাহলে এখান থেকে কি বলছে, বেগকে, প্রাথমিক বেগ কত ছিল, এখানে প্রাথমিক বেগ ইউ ছিল, বেগকে এবার কি করছে, দ্বিগুণ করে দিচ্ছে। তো দ্বিগুণ করে দিচ্ছে তার মানে অর্থ কি, এখন বেগের সাথে 2 গুণ করে দিই, তাহলে এখন বেগ হয়ে যাচ্ছে কত, বেগ হয়ে যাচ্ছে 2u। তো ইউ এর পরিবর্তে আমি যদি এখানে 2u বসাই, তো ইউ এর পরিবর্তে আমি বসাচ্ছি কি 2u, তার হোল স্কয়ার হয়ে যাবে, হোল স্কয়ার সাইন 2θ বাই কি, বাই জি। এখন আর এর ভ্যালু আমরা এই পাচ্ছি, তাহলে এখান থেকে দেখো, এখান থেকে পাচ্ছ 2 এর স্কয়ার কত, 2 এর স্কয়ার মানে 4, ইউ এর স্কয়ার মানে ইউ এর স্কয়ার 4 ইউ স্কয়ার সাইন 2θ বাই কি জি। এবার এই চারটাকে আমি এখান থেকে হটিয়ে আমি যদি এখানে লিখি 4 ইন্টু ইউ স্কয়ার সাইন 2θ বাই জি, কোনো কিছু ভুল লিখেছি না, ভুল লিখিনি। এবার দেখো, এখানে ফার্স্টে আমরা ধরেছিলাম যখন ইউ প্রাথমিক বেগ ছিল তখন আর এর ভ্যালু কত ছিল, আর এর ভ্যালু ছিল ইউ স্কয়ার সাইন 2θ বাই জি। তো সেটাই আমি এখান থেকে পেয়ে গেছি। তো এখান থেকে আমি বলতে পারি, এটাকে যদি আমি আর ড্যাশ ধরি, তাহলে আমি এখান থেকে বলতে পারি আর ড্যাশ সমান 4 ইন্টু আর, অর্থাৎ আগের যে রেঞ্জ ছিল তার এখন কত গুণ হয়ে গেছে, তার এখন কিন্তু 4 গুণ হয়ে গেছে। তো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 4 গুণ হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে। যদি বেগকে দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে তার রেঞ্জ কত গুণ হবে, তার রেঞ্জ হয়ে যাবে 4 গুণ। তো তো এখান থেকে লেখো যে যদি, এখান থেকে লেখো যদি কোনো বস্তুটাকে, এখানে আমরা যেমন আছে থিটা অ্যাঙ্গেলে ছুটছিলাম, তো এই থিটা সমান আমি যদি ধরে নিই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ছুড়ি, তো এখান থেকে লেখো যে যদি কোনো বস্তুকে, যদি কোনো বস্তুকে 90 ডিগ্রি কোণে ছোড়া হয়, 90 ডিগ্রি কোণে যদি ছোড়া হয় 90 ডিগ্রি যদি কোণে ছোড়া হয়, তাহলে এখান থেকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ছুড়ে দেখবো। এবার 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তারপর 0 ডিগ্রি অ্যাঙ্গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেল। কেন ছুড়বো, কারণ এখান থেকে দেখবো যে সর্বোচ্চ হাইট কোন অ্যাঙ্গেলে সব থেকে প্রাপ্ত করছে বেশি, যে সর্বোচ্চ হাইট যাচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়লে, বা সর্বোচ্চ রেঞ্জ কভার করছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, সেগুলো আমরা এখান থেকে দেখবো, এবং দেখবো মিনিমাম হাইট, মিনিমাম রেঞ্জ। তো যদি কোনো বস্তুকে আমি ফার্স্টে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটছি, তাহলে ওই বস্তুটা কি হচ্ছে, সর্বোচ্চ উচ্চতা প্রাপ্ত করে। তাহলে কি, লিখে রাখো, তাহলে ওই বস্তু যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ি তাহলে হাইট কিন্তু ম্যাক্সিমাম হবে, তাহলে ওই বস্তুটি সর্বোচ্চ উচ্চতা প্রাপ্ত করে। এবং এখান থেকে ছোট ছোট কোশ্চেন কিন্তু তোমাদের দেবে, মাল্টিপল কোশ্চেন, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে প্রজেক্টাইল মোশনে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হাইট ম্যাক্সিমাম হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি দেখে থাকো সেখানে দেখতে পাবে। তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন ছোড়া হচ্ছে
হাইট কি হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম। তাহলে হাইটের সূত্র আমরা এক্ষুনি কি দেখে আসলাম, হাইট সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। হাইট সমান কি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এখানে থিটার ভ্যালু কত বলে দিয়েছে, থিটার ভ্যালু আমি ধরে নিয়েছি 90 ডিগ্রি। তো 90 ডিগ্রিতে আমি কি বলছি, যে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ি তাহলে হাইট কি হবে, সর্বোচ্চ উচ্চতা প্রাপ্ত করবে। এবার একটু ম্যাথে তোমরা ফিরে আসো, যারা জিওমেট্রিতে ম্যাথে তোমরা দেখেছো, সেখানে সরি ত্রিগোণমিতিতে। তো সাইনের সেখান থেকে কোশ্চেন একটা আসে তোমাদের, যে সাইনের কত মানের জন্য সাইনের ভ্যালু সর্বোচ্চ হয়। তো সাইনের ভ্যালু আমরা জানি -1 থেকে সাইন থিটার ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে কিন্তু ঘোরাফেরা করে। তাহলে ম্যাক্সিমাম মান কত সাইনের, ম্যাক্সিমাম মান হলো 1। তাহলে সাইন থিটার ম্যাক্সিমাম মান, সাইন থিটা এর ম্যাক্সিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু হলো 1। এবং এই 1 কিসের জন্য আসে, সাইন থিটা, সাইনের কত মানের জন্য 1 আসে, সাইন 90 ডিগ্রির মান 1। তো সেখান থেকেই থিটার ভ্যালু কত, সাইন যদি উঠে যায় থিটার ভ্যালু হলো 90 ডিগ্রি। সেই কারণেই আমি 90 ডিগ্রি দিয়েই ফার্স্টে বোঝাতে শুরু করেছি। এবার তোমাদের মনে হবে যে কেন আমি সাইন থিটার ভ্যালু এখানে ধরছি, কারণ এখানে দেখো হাইট সমান কি বলছে, হাইট সমান ইউ এর স্কোয়ার এবং তার সাথে কত গুণ হচ্ছে সাইন থিটার স্কোয়ার। তাহলে সাইন থিটার মান যদি ম্যাক্সিমাম হয়, সাইন থিটার মান যদি ম্যাক্সিমাম হয়, তাহলে এই টোটাল ভ্যালুটাও ম্যাক্সিমাম হবে, হাইটের ভ্যালুটাও ম্যাক্সিমাম হবে। সেই কারণে আমি সাইন থিটার ম্যাক্সিমাম মান কত হয়, 1 হয়। সেই 1 মানটা কিসের জন্য আসে, থিটার ভ্যালু 90 ডিগ্রির জন্য। সেই কারণে আমি বলেছি যে 90 ডিগ্রি কোণে ছুড়লে ওই বস্তুটা সর্বোচ্চ উচ্চতা প্রাপ্ত করে। তাহলে এখান থেকে হাইট ম্যাক্সিমাম কখন হচ্ছে, যদি থিটার মান 90 ডিগ্রি হয়। তো ইউ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার 90 ডিগ্রি বাই কত হচ্ছে, বাই হচ্ছে 2g। তো হাইট ম্যাক্সিমাম হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত, সাইন 90 ডিগ্রি মান 1। তো সাইন স্কোয়ার 90 ডিগ্রি মান 1 এর স্কোয়ার হবে, 1 এর স্কোয়ার বাই কত, বাই হচ্ছে 2g। অর্থাৎ হাইট ম্যাক্সিমাম ইকুয়াল টু হচ্ছে কত, 1 এর স্কোয়ার মানে একই হবে, ইউ স্কোয়ার বাই কত, ইউ স্কোয়ার বাই 2g। ইউ স্কোয়ার বাই 2g, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রিলেশন, ইউ স্কোয়ার বাই 2g। তো এবার এক্সামে যখন কোশ্চেন দেবে যে কোনো একটা বস্তুকে যদি 90 ডিগ্রি কোণে ছোড়া হয় তাহলে তার হাইট কত হবে, তখন আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো সেখানে, যে হাইট ম্যাক্সিমাম হচ্ছে সেই টাইমে, এবং সূত্র কি ইউ স্কোয়ার বাই 2g। হয়তো সেখানে শুধুমাত্র প্রাথমিক বেগ বলে দিল, সেখানে কোনো অ্যাঙ্গেল হয়তো বলে দিল না। তো আমরা সেখান থেকেও কিন্তু অ্যান্সার বার করতে পারবো। তো সেখানে হয়তো এরকম বলে দেবে যে সমকোণে ছোড়া হচ্ছে, বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া হচ্ছে, বা হাইট সব থেকে বেশি হচ্ছে, সেখানে হাইট ম্যাক্সিমাম হচ্ছে, এরকম শব্দ হয়তো সেখানে অ্যাপ্লাই করা হতে পারে। সেখানে অ্যাঙ্গেল হয়তো ডাইরেক্টলি না বলতেও পারে। তো তখন আমরা অ্যাপ্লাই করব কি সূত্র, হাইট ম্যাক্সিমাম সমান কত, ইউ স্কয়ার বাই 2g। এবার দেখো যে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থিটার মান যদি 90 ডিগ্রি থাকে, থিটার মান যদি 90 ডিগ্রি থাকে, তাহলে রেঞ্জ কত হচ্ছে। তো রেঞ্জের সূত্র আমরা পড়ে এসেছি কি, রেঞ্জের সূত্র আমরা পড়ে এসেছি ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই কি, বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এবার ম্যাথে চলে আসো, ম্যাথে আমরা পড়ে এসেছি সাইন 2 থিটা, সাইন 2 থিটা সমান আমরা কি পড়ে এসেছি, 2 সাইন থিটা ইনটু কস থিটা, 2 সাইন থিটা ইনটু কস থিটা। সাইন 2 থিটার সূত্র কি, 2 সাইন থিটা ইনটু কস থিটা। এগুলো আমার পড়ানোর বিষয় না, এগুলো ম্যাথে তোমাদের কিন্তু এই জিনিসগুলো মুখস্থ থাকা উচিত,
যে ত্রিকোণমিতির সূত্র বা অ্যালজেব্রার যে সূত্রগুলো আছে এগুলো কিন্তু ন্যাচারাল হিসেবে মুখস্থ থাকা উচিত। আচ্ছা, এখান থেকে আমি কি ধরেছি, থিটার মান 90 ডিগ্রি। থিটার মান 90 ডিগ্রি হলে রেঞ্জ কত হচ্ছে সেটা আমি এখান থেকে দেখব। তো থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে আমি এখানে বসিয়ে দিই ইউ স্কোয়ার সমান কি হচ্ছে 2 ইন্টু সাইন থিটা কস থিটা, 2 ইন্টু সাইন থিটা কস থিটা বাই কি বাই জি। তো এখানে 90 ডিগ্রি বসাই, ইউ স্কোয়ার সমান 2 সাইন 90 ডিগ্রি ইন্টু কস 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ইন্টু কস 90 ডিগ্রি বাই জি। এবার আমরা ম্যাথের ত্রিকোণমিতিতে আমরা পড়ে এসেছি যে সাইন 90 ডিগ্রির মান কত 1, কস 90 ডিগ্রির ভ্যালু কত 0। তাহলে এখান থেকে আমি মানগুলো বসাই, ইউ স্কোয়ার ইন্টু 2 ইন্টু সাইন 90 ডিগ্রির মান 1, কস 90 ডিগ্রি মান 0 বাই কত হচ্ছে জি। 0 গুণ হয়ে যাচ্ছে মানে উপরে 0 চলে আসছে, অর্থাৎ টোটাল ভ্যালুটা হয়ে যাচ্ছে কি 0। অর্থাৎ রেঞ্জ কি হচ্ছে, রেঞ্জ হয়ে যাচ্ছে মিনিমাম, রেঞ্জ কিন্তু হয়ে যাচ্ছে সর্বনিম্ন। তাই কোশ্চেন দেবে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রেঞ্জ সব থেকে সর্বনিম্ন হবে, মিনিমাম হবে। তো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হাইট কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেঞ্জ হয়ে যাচ্ছে মিনিমাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট লেখো এখান থেকে যে থিটার মান যদি 0 ডিগ্রি হয়, থিটার মান কি 0 ডিগ্রি, তাহলে থিটার মান 0 ডিগ্রিতে কি হচ্ছে, থিটার মান 0 ডিগ্রিতে হাইট 0 ডিগ্রি মানে আমি কোনো অ্যাঙ্গেলেই ছুটছি না, তার মানে হাইট সেখানে থাকছেই না, হাইট কি হয়ে যাবে 0। তো লিখে রাখো থিটার মান 0 ডিগ্রিতে হাইট, হাইট সব থেকে ন্যূনতম হবে, হাইট সব থেকে কি হবে ন্যূনতম, ন্যূনতম অর্থাৎ মিনিমাম, মিনিমাম হবে, মিনিমাম হবে অর্থাৎ কি হবে হাইট 0 হবে, হাইট কি হবে হাইট 0 হবে। কেন 0 হচ্ছে, কারণ কারণ ওই হাইটের সূত্র আমরা কি জানি, হাইট সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই কত 2g। তো এখানে থিটার ভ্যালু 0 বসাও, থিটার ভ্যালু এখানে 0 বসাও, তাহলে এখান থেকে পাবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 0 ডিগ্রি বাই কত 2g। এবং আমরা পড়ে এসেছি যে সাইন 0 ডিগ্রির মান কত, সাইন 0 ডিগ্রির মান 0। তাহলে এখান থেকে পাচ্ছ ইউ স্কোয়ার ইন্টু 0 বাই কত 2g সমান সমান হাইট কি হয়ে যাচ্ছে, হাইট হয়ে যাচ্ছে মিনিমাম এবং হাইটের ভ্যালু হয়ে যাচ্ছে কত, হাইটের ভ্যালু হয়ে যাচ্ছে 0, হাইটের ভ্যালু হয়ে যাচ্ছে 0। তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রিতে হাইট কি হচ্ছে, হাইট হচ্ছে সব থেকে ন্যূনতম। এবং আরেকটা লাস্টলি আরেকটা জিনিস জানতে হবে যে রেঞ্জ সব কখন ম্যাক্সিমাম হয়, কারণ তিনটে জিনিস আমরা জেনে এসেছি যে হাইট ম্যাক্সিমাম হচ্ছে কখন, হাইট ম্যাক্সিমাম হচ্ছে, হাইট ম্যাক্সিমাম হচ্ছে কখন, হাইট ম্যাক্সিমাম হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেঞ্জ কি হচ্ছে, রেঞ্জ 0 হচ্ছে অর্থাৎ রেঞ্জ মিনিমাম হচ্ছে। তারপরে জানলাম হাইট মিনিমাম হচ্ছে কখন, হাইট মিনিমাম হচ্ছে 0 ডিগ্রিতে। এবার দেখবো যে রেঞ্জ ম্যাক্সিমাম হবে কখন, তো রেঞ্জ ম্যাক্সিমাম হবে যদি কোনো বস্তুকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া হয়। তো লেখো যদি কোনো বস্তুকে, যদি কোনো বস্তুকে 45 ডিগ্রি কোণে ছোড়া হয়, কোণে 45 ডিগ্রি কোণে যদি ছোড়া হয় তাহলে ওর রেঞ্জ, তাহলে ওর রেঞ্জ, তাহলে ওর রেঞ্জ সব থেকে বেশি হবে, সব থেকে অধিক হবে বা সব থেকে বেশি হবে, সব থেকে বেশি হবে। তো এখানে সূত্র অ্যাপ্লাই করে দেখে নাও যে থিটার মান যদি 45 ডিগ্রি হয়, থিটার মান যদি 45 ডিগ্রি হয় তাহলে রেঞ্জের সূত্র আমরা কি জেনে এসেছি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই কত, সাইন 2 থিটা বাই জি, সাইন 2 থিটা বাই কত জি। এবার সাইন 2 থিটা,
থিটার মান কত 45 ডিগ্রি, বসাও সাইন 2 ইন্টু 45 ডিগ্রি, তো সাইন হয়ে যাচ্ছে কত 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির ভ্যালু কত 1, এক্ষুনি আমরা দেখে আসলাম। তাহলে এখান থেকে ইউ স্কোয়ার ইন্টু 1 বাই কত হচ্ছে জি, তাহলে এখান থেকে রেঞ্জ হয়ে যাচ্ছে কি ম্যাক্সিমাম কত ইউ স্কোয়ার বাই জি, ইউ স্কোয়ার বাই জি। তাহলে রেঞ্জ ম্যাক্সিমাম হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এইভাবেই কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন দেবে। এবং শুধুমাত্র এটা রেলের এক্সামের ক্ষেত্রে বলছি না, তোমাদের এসএসসির যে সমস্ত এক্সামগুলো আছে, সিজিএল থেকে শুরু করে সিজিএল, সিএসএসএল, এমটিএস এবং এসএসসি আদার্স এক্সামগুলো, এছাড়া পিএসসির যাবতীয় এক্সাম, বিশেষ করে ডাব্লিউবিসিএস এর এক্সামে দেখবে এই টাইপের কোশ্চেন থাকে। এবং এর পাশাপাশি পুলিশের এক্সাম বা জিএনএম এর যে এক্সামটা হয়, মানে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যেটা এএনএম জিএনএম এর যে একটা টেস্ট নেয়, এক্সাম নেয়, সেই এক্সামেও দেখবে তোমাদের ফিজিক্স একটা কিন্তু ভাইটাল রোল প্লে করে। তো প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এই ক্লাসটা অ্যাপ্লিকেবল, কারণ তোমাদের এখানে কিন্তু ডিটেলসে ডেপথে কিন্তু বোঝানো হচ্ছে, ফিজিক্সের ফাউন্ডেশন ব্যাচ চলছে। তাই বারবার বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে এবং প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু নির্দিষ্ট দিন অন্তর রিভিশন করবে, দরকার পড়লে ভিডিও আরো একবার রিমাইন্ড করে দেখবে। তো এখান থেকে এই টাইপের কোশ্চেনগুলো আসে। এবার দেখবো এর উপর থেকে একটা নিউমেরিক্যাল দেখবো। তো এখান থেকে লেখো, কোশ্চেন লেখো এখানে যে যদি কোনো বস্তু যদি কোনো বস্তু প্রজেক্টাইল মোশনে অর্থাৎ প্রাসের গতিতে থাকলে প্রজেক্টাইল মোশনে থাকলে এবং ওর রেঞ্জ অর্থাৎ ওর হাইটের উচ্চতার 4 গুণ হলে অ্যাঙ্গেল অফ প্রজেকশন অর্থাৎ অভিক্ষেপ কোণ অর্থাৎ অ্যাঙ্গেল অফ প্রজেকশন কত হবে, কি বলছে, যদি কোনো একটা বস্তু প্রাসের গতিতে যদি থাকে এবং ওর রেঞ্জ বলে দিয়েছে হাইটের 4 গুণ, কি বলছে ওর রেঞ্জ বলেছে হাইটের 4 গুণ, তাহলে হাইটের সাথে 4 গুণ করে দাও, এটাই বলছে এখানে কোশ্চেনে, রেঞ্জ ইকুয়াল টু 4 ইন্টু এইচ। যদি এইটা হয় তাহলে অভিক্ষেপ কোণ অর্থাৎ অ্যাঙ্গেল অফ প্রজেকশন কত হবে। তাহলে এখান থেকে সূত্রগুলো লেখো। রেঞ্জের সূত্র আমরা এক্ষুনি পড়ে আসলাম, ইউ স্কোয়ার ইন্টু সাইন 2 থিটা বাই জি, আর 4 ইন্টু হাইটের সূত্র আমরা পড়ে আসলাম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এটা আমরা এক্ষুনি পড়ে আসলাম। তো এবার দেখো এখান থেকে কাটাকুটি যাচ্ছে, তো সমানের দু সাইডে ইউ স্কোয়ার আছে, কেটে গেল, জি কেটে গেল এখান থেকে, তারপরে দেখো জি কেটে গেল, 2 আর 4 কেটে এখানে 2 হলো। তাহলে এখান থেকে পড়ে থাকলো সাইন 2 থিটা ইকুয়াল টু 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা। সাইন 2 থিটাকে আমরা কি লিখতে পারি, 2 সাইন থিটা কস থিটা। এগুলো সব আমরা ম্যাথে পড়ে এসেছি, সাইনের যে সমস্ত সূত্রগুলো আছে। তো এখান থেকে দেখো আবার কাটাকুটি যাচ্ছে, কি কাটছে এখান থেকে দেখো সাইন থিটা কাটছে, আর এখান থেকে সাইন স্কয়ার থিটা থেকে কেটে আর একটা সাইন থিটা পড়ে থাকছে, আর 2 এবং 2 এখানে পড়ে থাকছে, অর্থাৎ এখানে শুধু পড়ে থাকছে কি সাইন থিটা সমান সমান পড়ে থাকছে কি কস থিটা। তো দুটো মানে সাইন থিটা কস থিটাকে দুটোকেই এক সাইডে যদি নিয়ে আসি তাহলে হয়ে যাবে কি এই কস থিটা এখানে নিচে নেমে আসবে সাইন থিটার নিচে,
নিচে নেমে আসলো, ইকুয়াল টু কত হচ্ছে, কিছু নেই মানে 1 আছে। সাইন থিটা বাই কস থিটা মানে কি আমরা পড়ে এসেছি, ট্যান থিটা, সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা। আর ট্যান থিটার কত মানের জন্য 1 হয়, ট্যানের কত মানের জন্য, তো ট্যান 45 ডিগ্রির ভ্যালু কত আমরা পড়ে এসেছি 1। তাহলে এখান থেকে আমি লিখে দিচ্ছি কত, 1 মানে ট্যান 45 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারছি যে থিটার ভ্যালু, ট্যান ট্যান উঠে গেল, থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু হয়ে যাবে 45 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু যখন 45 ডিগ্রি হচ্ছে তখন কি হচ্ছে, রেঞ্জ তার হাইটের 4 গুণ হয়ে যাচ্ছে, মানে তার উচ্চতার কিন্তু 4 গুণ হয়ে যাচ্ছে। এই যে কনসেপ্টটা, এটার উপরেও কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন দেয়, তো এটাও কিন্তু মনে রাখতে হবে যে রেঞ্জ ইকুয়াল টু 4h, মানে রেঞ্জ কি হচ্ছে, হাইটের 4 গুণ হয়ে যাচ্ছে কত অ্যাঙ্গেলের জন্য, থিটার 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য। তো এখান থেকে তোমরা নোট আকারে লিখে রাখতে পারো যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি কোণে বস্তুকে ছুড়লে রেঞ্জ ওর উচ্চতার 4 গুণ হবে। লিখে রাখো এখান থেকে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি কোণে কোনো বস্তুকে ছুড়লে, কোনো বস্তুকে ছুড়লে কি হবে, বস্তুকে ছুড়লে ওর রেঞ্জ বা ওর প্রাস, ওর হাইটের ওর হাইটের 4 গুণ হবে। ওর হাইটের কত গুণ, 4 গুণ হবে, ওর হাইটের 4 গুণ হবে। তো এর উপর থেকেই, এই কনসেপ্টের উপর থেকেই একটা তোমাদের কোশ্চেন দেয়, তো লিখে রাখো কোশ্চেন। কেমন কোশ্চেন দেবে, এইভাবে যে যদি কোনো বস্তুকে 45 ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে ছোড়া হলে, যদি কোনো বস্তুকে ছোড়া হলো 45 ডিগ্রি কোণে ছোড়া হলো, এবং যদি বস্তুটি 20 মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছায় বা উচ্চতা প্রাপ্ত করে, তাহলে ওর রেঞ্জ কত হবে, তো যদি এই কনসেপ্ট মনে থাকে, অর্থাৎ এটা হলে রেঞ্জ সমান কি, রেঞ্জ সমান 4 ইন্টু হাইট, তাহলে এখানে আমি ডাইরেক্টলি ওই সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারবো। যে এখানে দেখলাম যে থিটা কত, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তো এখানে আমার বলে দিয়েছে কি, এখানে বলে দিয়েছে উচ্চতা, তো এখান থেকে জানতে চাইছে কি, জানতে চাইছে রেঞ্জ, এবং আমরা জানি রেঞ্জ সমান কি 4 ইন্টু এইচ, তো এখান থেকে 4 ইন্টু এইচ এর ভ্যালু বলে দিয়েছে 20 মিটার, তাহলে রেঞ্জ কত হবে, 4 দুগুণ 4 20 80 মিটার কিন্তু এর অ্যান্সার হবে 80 মিটার। রেঞ্জ কত হবে, রেঞ্জ হয়ে যাবে 80 মিটার। তো আশা করি প্রজেক্টাইল মোশন কি সেটা আমি ডিটেলসে বোঝাতে পেরেছি। তো এই হলো প্রজেক্টাইল মোশন। এবার এর উপর থেকে এক্সাম্পল তোমাদের কোশ্চেন দেয় যে প্রজেক্টাইল মোশনের এক্সাম্পল কি কি, তো সেই এক্সাম্পল গুলো আমরা এবার দেখব। তো এবার নেক্সট এখান থেকে হেডিং করো যে প্রজেক্টাইল মোশনের এক্সাম্পল কি কি, উদাহরণ কি কি, এক্সাম্পল কি কি। তো অনেক উদাহরণ মুখেই বলে দিয়েছি। তো ফার্স্ট লেখো যে ছক্কা মারার ফলে বলের গতি, ব্যাটসম্যান যখন ছক্কা মারার ফলে
বলের গতি কিসের উদাহরণ? বলের গতি প্রজেক্টাইল মোশনের উদাহরণ, কারণ বলটা একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত উঠে আবার নিচে নেমে আসে। সেকেন্ড উদাহরণ লেখো, জ্যাভলিন থ্রো। নীরাজ চোপড়া যে জ্যাভলিন থ্রো করে বা আদার্স অ্যাথলিটরা যে সমস্ত জ্যাভলিন থ্রোর অ্যাথলিট আছে জ্যাভলিন থ্রো করে, তো জ্যাভলিন থ্রোতে দেখবে জ্যাভলিন থ্রোটা জ্যাভলিনটা নির্দিষ্ট হাইট পর্যন্ত ওপরে ওঠে, উঠে আবার কিন্তু নিচে নেমে আসে। তো জ্যাভলিন থ্রোতে জ্যাভলিনের গতি এটাও হলো প্রজেক্টাইল মোশনের উদাহরণ। 3 নম্বর লেখো, বন্দুক থেকে গুলি ছোড়ার পর বন্দুক থেকে গুলি ছোড়ার পর গুলির গতি। আচ্ছা, এখানে অনেকের কনফিউজিং হবে, কনফিউজিংটা ক্লিয়ার করি। আমি বন্দুকটাকে কিন্তু কোনো একটা অ্যাঙ্গেলে ছুড়ছি, একদম মানে সোজাভাবে ছুড়ছি না। যদি আমি সোজাভাবে গুলি ছুড়ি, এইভাবে সোজা যদি আমি বুলেট ছুড়ি, তাহলে বুলেট কি হবে? বুলেট অর্থাৎ গুলি একদম সোজা বরাবর যাবে, মানে এটা হয়ে যাচ্ছে কি রৈখিক গতি। এটা হয়ে যাচ্ছে রৈখিক গতি, যাকে ইংলিশে বলা হয় কি লিনিয়ার মোশন। কিন্তু প্রজেক্টাইল মোশন কিন্তু রৈখিক গতি নয়, এটা কিন্তু রৈখিক গতি নয়, তো সেটা খেয়াল রাখবে। তার মানে বন্দুকটাকে আমি কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে ছুড়বো। সাপোজ ধরো এই হলো বন্দুকের ট্রিগার, এখান থেকে গুলি ছুড়লাম কোনো একটা অ্যাঙ্গেলে, সাপোজ ধরো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়বো, তখন সেই ক্ষেত্রে কি হবে? গুলিটা কিছুটা দূরত্ব তো অবভিয়াসলি সোজা পথে যাবে, তারপরে আস্তে আস্তে নির্দিষ্ট একটা হাইট সে গেইন করে আবার গুলিটা কিন্তু নিচে নেমে আসবে। তো বন্দুক থেকে গুলি ছোড়ার পর গুলির গতি, এটা হয়ে যাবে কিসের উদাহরণ? হয়ে যাবে প্রজেক্টাইল মোশনের একটা এক্সাম্পল। একইভাবে স্যাটেলাইট লঞ্চ হওয়ার পর স্যাটেলাইটের গতি, স্যাটেলাইট লঞ্চ হওয়ার পর স্যাটেলাইটের গতি। ইসরো যখন বা নাসা যখন কোনো একটা রকেট যখন তারা লঞ্চ করে বা কোনো স্যাটেলাইট যখন লঞ্চ করে, তখন আশা করি প্রত্যেকে নিউজে বা টিভিতে দেখে থাকবে যে কি হয়, রকেটটা কিন্তু মানে সেখানে দেখায়, দেখবে যে ক্যামেরার সাহায্যে যে রকেটটা কিভাবে যাচ্ছে। তো নিচের থেকে যখন উপরে ওঠে তখন সোজা বরাবর ওঠে, ওঠার পর তারপরে দেখবে এইভাবে রকেটটা উঠলো, এরকম রকেট থাকে, আর নিচে থাকে জ্বালানি। তো রকেটটা এইভাবে ওপরে উঠে আস্তে আস্তে দেখবে এরকম বেঁকে যায়, আস্তে আস্তে এরকম ভাবে কিন্তু বেঁকে যায়। তো এটাও হলো কিসের উদাহরণ? স্যাটেলাইট লঞ্চ। এটাও হয়ে যাবে প্রজেক্টাইল মোশনের উদাহরণ। এটাও কিন্তু হলো একটা উদাহরণ। তো এখান থেকে আরো দুটো পয়েন্ট লিখে রাখো। এই যে প্রজেক্টাইল মোশনের যে পথ, এই পথটা প্রজেক্টাইল মোশন হচ্ছে কোন পথে? এই যে এই পথে প্রজেক্টাইল মোশন হচ্ছে, এই পথে কিন্তু প্রজেক্টাইল মোশন হচ্ছে, এই যে এই পথে। কোন পথে? এই পথে। তো এই যে প্রজেক্টাইল মোশনের যে পথ, এই পথকে কি বলা হয়? লিখে রাখো, প্রজেক্টাইল মোশনের পথকে এক্সামে কোশ্চেন দিয়েছিল, প্রজেক্টাইল মোশনের পথকে বলা হয় কি? বলা হয় ট্রাজেক্টরি বলা হয়। কি বলা হয়? ট্রাজেক্টরি বলা হয় প্রজেক্টাইল মোশনের পথকে। এবং আরেকটা কোশ্চেন এখান থেকে দেয়, প্রজেক্টাইল মোশন কোন পথ বরাবর হয়? প্রজেক্টাইল মোশনের পথ সবসময় হবে প্যারাবোলিক। পথ হবে কি?
প্যারাবোলিক, প্যারাবোলিক পথ হবে। প্যারাবোলিক যাকে বাংলাতে বলা হয় কি অধিবৃত্ত, অধিবৃত্ত, অধিবৃত্ত হবে, অধিবৃত্ত হবে, প্যারাবোলিক হবে। তাহলে প্রজেক্টাইল মোশনের পথকে কি বলা হয়? বলা হয় ট্রাজেক্টরি, এবং এর যে মোশনটা হয় সেটা কোন পথে হয়? প্যারাবোলিক পথে কিন্তু এর মোশনটা হয়ে থাকে। তো এই ছিল টোটাল তোমাদের প্রজেক্টাইল মোশন। এরপর নেক্সট যেটা টপিকটা বাকি থাকছে, এর পরের দিনের ক্লাসে মোশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এবং মোশনের লাস্ট যে টপিকটা বাকি থাকছে সেটা কি? সেটা হলো সার্কুলার মোশন। সেটা কি? সেটা হলো সার্কুলার মোশন, সার্কুলার মোশন। তো তোমাদের হাতে কারোর কাছে যদি বই থাকে তো সেটা পড়ে আসবে নেক্সট ক্লাসের জন্য। সার্কুলার মোশনকে বলা হয় বাংলাতে বৃত্তীয় গতি, বৃত্তীয় গতি, বৃত্তীয় গতি। তো সার্কুলার মোশন লাস্ট টপিক মোশনের উপর থেকে, এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের মোশন চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা চলে আসবো ফোর্স অর্থাৎ বলে। তো তোমাদের আজকে কয়েকটা কোশ্চেন রাখা আছে আজকের ক্লাসে। ফার্স্ট কোশ্চেন দেখো, যে এ বডি অফ মাস projected at an angle theta from the ground and initial velocity v, acceleration due to gravity কত বলে দিয়েছে? g, acceleration due to gravity বলে দিয়েছে g, what is the maximum horizontal range, maximum horizontal range covered, তো ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জ কভার্ড। তো এখান থেকে কি জানতে চাইছে? রেঞ্জের যে ফর্মুলা, রেঞ্জের ফর্মুলা। তো রেঞ্জের ফর্মুলাতে এখানে বলে দিয়েছে, দেখো ইনিশিয়াল ভেলোসিটি কি বলেছে? ভি বলেছে, গ্রাভিটি জি বলেছে, অ্যাঙ্গেল থিটা বলেছে। তো আমরা পড়ে এসছি রেঞ্জের সূত্র, কি পড়ে এসছি? রেঞ্জের সূত্র পড়ে এসছি ইউএস স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তো এখানে ইউ এর পরিবর্তে ভি বলা আছে, তো ইউ এর পরিবর্তে আমি লিখবো ভি। তো আছে দেখো অপশন এতে আর ইকুয়াল টু ভি স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তো অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন দেখো, when do we get maximum range in simple projectile motion, প্রজেক্টাইল মোশনে ম্যাক্সিমাম রেঞ্জ কত ডিগ্রি অ্যাঙ্গেলে পাওয়া যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামেরই কোশ্চেন, এক্সামেই এসেছিল এই কোশ্চেন। এবং অ্যান্সার কি হবে? চট জলদি অ্যান্সার করো, ক্লাসেই কিন্তু আজকের ক্লাসেই বুঝিয়েছি। তো ম্যাক্সিমাম রেঞ্জ কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে? আচ্ছা, এখান থেকে আরো আরেকবার বলে দিচ্ছি, এখান থেকে রেঞ্জ, রেঞ্জ লিখে রাখো ম্যাক্সিমাম, মিনিমাম, আর আরেকটা কি? হাইট, হাইট, হাইট এর ক্ষেত্রেও ম্যাক্সিমাম এবং মিনিমাম। তো হাইটের ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখেছিলাম কত অ্যাঙ্গেলের জন্য? থিটার ভ্যালু 90 ডিগ্রির জন্য হাইটের ভ্যালু কি হচ্ছিল? ম্যাক্সিমাম হচ্ছিল, এবং মিনিমাম হচ্ছিল থিটার ভ্যালু 0 ডিগ্রির জন্য। রেঞ্জের ভ্যালু মিনিমাম হচ্ছিল থিটার মান 90 ডিগ্রির জন্য, এবং ম্যাক্সিমাম হচ্ছে থিটার ভ্যালু 45 ডিগ্রির জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাটা, ডিটেলসে সূত্র সহকারে বুঝিয়েছি। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। পরের কোশ্চেন বলছে ম্যাক্সিমাম হাইট, এক্ষুনি বললাম কত ডিগ্রি অ্যাঙ্গেলে ম্যাক্সিমাম হাইট? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। বলছে এ ফুটবল ইজ প্রজেক্টেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি, একটা ফুটবলকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করা হচ্ছে? গ্রাউন্ড থেকে, ফ্রম দ্য গ্রাউন্ড with an initial velocity of 10 মিটার পার সেকেন্ড, take acceleration due to gravity। আচ্ছা, জি এর মান এখানে বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। হোয়াট ইজ দ্য টাইম অফ ফ্লাইট? যদি জি এর মান বলা না থাকে কোনো কোশ্চেনে, কিছু কিছু কোশ্চেন পাবে সেখানে জি এর মান বলা থাকবে, যেমন এখানে বলা আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। কিছু কিছু কোশ্চেনে বলা থাকবে না, তো সেখানে ধরে নেবে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কিন্তু ধরে নেবে যদি বলা না থাকে। তাহলে বলা না থাকার অর্থ আমি ইউজ করব কি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি বলা থাকে তো যেটা বলা আছে সেটাই অ্যাপ্লাই করব। তো এখানে বলছে একটা ফুটবলকে মারা হলো গ্রাউন্ড থেকে
কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মারা হলো। কত বেগে? ইনিশিয়াল ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। গ্রাভিটেশন কত বলে দিয়েছে? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। জানতে চাইছে যে টাইম অফ ফ্লাইট, মানে কত সময় সেই ফুটবলটা হাওয়াতে ছিল। ভালো কোশ্চেন। এবং সূত্র তোমাদের পড়িয়েছি, টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইটের সূত্র কি পড়িয়েছি? 2u sin থিটা বাই জি। তো এখানে সবকিছুর মান বলা আছে, সবকটা মান এখানে বসাও। তো এখান থেকে দেখো 2 প্রাথমিক বেগ বলে দিয়েছে, ইউ এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড 10, সাইন থিটার ভ্যালু বলে দিয়েছে কত? 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি লেখো, বাই জি এর ভ্যালু বলে দিয়েছে কত? 10। তো এখান থেকে 10 10 কেটে গেল, এখান থেকে পড়ে থাকছে 2 সাইন 45 ডিগ্রি, 2 সাইন 45 ডিগ্রি। আচ্ছা, সাইন 45 ডিগ্রির মান কত? আমরা ম্যাথে পড়ে এসেছি 1/√2। তো √2 আর 2 কাটলে এখান থেকে থাকছে উপরে √2, তো √2 অ্যান্সার হবে। আচ্ছা, এখানে √2 ভ্যালু কত? √2 ভ্যালু আমরা ম্যাথে জেনে এসেছি 1.4142। তো দেখো সেটা ফার্স্ট অপশনেই আছে 1.412, সেকেন্ড অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। আশা করি আজকের ক্লাসে যেগুলো পড়ানো হলো, এটাই ছিল আজকের লাস্ট কোশ্চেন, আর নেই। তো আজকের ক্লাসে যেটুকু পড়ানো হয়েছে সবকিছু ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কারো ডাউট থেকে থাকে তাদেরকে বলবো ক্লাস শেষ হওয়ার পর ভিডিওটা আরেকবার রিমাইন্ড করে দেখো, তাহলে আশা করি ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তোমাদের নির্দিষ্ট একটা ডাউট ক্লিয়ারিং সেশন রেখে বা পরবর্তী কোনো একটা ক্লাসে তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দেওয়া হবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আশা করি ক্লাস ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা আরআরবি, এনটিপিসি বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। নেক্সট দিন তোমাদের মোশনের টপিক কমপ্লিট হয়ে যাচ্ছে এবং সেখানে তোমাদের টপিক থাকছে কি? সার্কুলার মোশন। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।